2018 সালে পাতানো নির্বাচনের হোতা নুরুল হুদা বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। চোরাই গম কেনায় বাংলাদেশি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ইউক্রেন। এদিকে ঘর থেকে পিস্তল ককটেল উদ্ধার, বিএনপি নেতা আটক। এবং সর্বশেষ জানাবো, আমরা পদক্ষেপ নিয়েছি বলেই মব সন্ত্রাস কমেছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2018 সালের পাতানো নির্বাচনের হোতা নুরুল হুদা বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার 10 দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকাল 3:40 দিকে আদালতে উঠানো হয় নুরুল হুদাকে। এ সময় তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরানো ছিল। এজলাসে হাজির করানোর পর তার হেলমেট ও হ্যান্ডকাপ খুলে দেয়া পুলিশ। এরপর 3:44 দিকে আদালতে শুনানি শুরু হয়। এদিকে আদালতে শুনানি শুরুর আগে তার আইনজীবীর সাথে অল্প সময় কথা বললেও শুনানি চলাকালে কোনো কথা বলেননি নুরুল হুদা। আদালতে পুরো সময় মাথা নিচু করেছিলেন তিনি। শুনানি চলাকালে তাকে বিমর্ষ থাকতে দেখা যায়। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, 2018 সালের নির্বাচনে কোনো নিরাপত্তা ছিল না। বিরোধী দলীয় প্রার্থীর ও ভোটারের বাড়িঘর ভাঙচুর করা হয়। এগুলোর কোনো ব্যবস্থা নেয়নি নুরুল হুদা। 2018 সালের রাত 3টার মধ্যে 2018 সালের ফলাফল ঘোষণা করেন তিনি কিভাবে এটা করলেন সেটা তাকে জানাতে হবে। এছাড়া রাতে প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন নির্দেশে দেওয়া সহ তাদের পাহারায় ও নির্দেশনায় এই রাতের ভোট সম্পন্ন হয়েছে। এই পাতানো নির্বাচনের হোতা ছিলেন উনি এবং তার সচিব ও প্রশাসন কাজ করেছে তার নির্দেশে। ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ওনার যে সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে এসব পলিসি হয়েছে। নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এত বড় একটা নির্বাচন ছিল প্রহসনমূলক। এরপর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব বলেন, গত 23 তারিখের আবেদন ও আজকের আবেদনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার রিমান্ড চাওয়া হয়েছে। এ সময় তিনি গত 4 দিনের রিমান্ডে আসামির থেকে কি তথ্য পাওয়া গেছে তা জানতে চান। তিনি বলেন, এই মামলার ধারাগুলো জামিনযোগ্য ছিল, কিন্তু প্রসিকিউশন পরবর্তীতে আবার নতুন ধারা যোগ করতে আবেদন করেন। আদালতে এখন কথা বলতেই ভয় করে, কারণ এই কথাগুলো শুনেই হয়তো আবার নতুন করে মামলা দেবে। আসামিপক্ষের আইনজীবী শুনানিতে আরও বলেন, এখানে কিছু ধারা প্রশ্নবিদ্ধ। ধারা কিভাবে সংশোধন করা হয়? নুরুল হুদার বিরুদ্ধে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও দায় সৃষ্টিকারী কোনো ডকুমেন্টস নেই। রিমান্ডের আবেদনে যেসব তথ্যপত্র থাকা প্রয়োজন সেগুলো নেই। নির্বাচন কমিশনে কি অনিয়ম হয়েছে এটা তো একজন এসআই তদন্ত করতে পারেন না, তারা শুধু তথ্য চাইতে পারেন। এর উত্তরে পাবলিক প্রসিকিউটর বলেন, আইনও তার তদন্ত চালিয়ে যাবেন, এটা তার কাজ। আদালত এই তদন্তের উপর নির্ভর করে সবকিছু দেখেই সিদ্ধান্ত নেবেন আদালত কি করবেন। নুরুল হুদা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এদিন শুনানি শেষে বিকাল 4:42 দিকে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন। এর আগে গত 22 জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরে নুরুল হুদার বাড়িতে গিয়ে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন আদালতে তোলা হলে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার CMM আদালত। প্রসঙ্গত, সাবেক সচিব নুরুল হুদা 2017 সালের 15 ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি। তার নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনের অধীনে 2018 সালের একাদশ সংসদ নির্বাচন সহ স্থানীয় পর্যায়ে সব ভোট হয়। ঘর থেকে পিস্তল ককটেল উদ্ধার, বিএনপি নেতা আটক। মেহেরপুরের গাংনীর রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর বসতবাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি পিস্তল ও 3টি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। জানা গেছে, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর এলাঙ্গি গ্রামের বাড়িতে ভোরে অভিযান চালায় যৌথ বাহিনী। এর সময় বাড়ির আঙিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3টি ককটেল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে জাফর আলীকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পিস্তল চোরাই গম কেনায় বাংলাদেশি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ইউক্রেন।
ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার চোরাই গম কেনার বাংলাদেশি কোম্পানির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ দিয়েছে দেশটি। যেসব বাংলাদেশি কোম্পানি এসব গম কিনেছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা এ ব্যাপারে একাধিক চিঠি দিয়েছেন, কিন্তু বাংলাদেশ কোনো জবাব না দেওয়ায় এখন তারা ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হয়েছেন। রাশিয়া 2014 সাল থেকে ইউক্রেনের বিস্তীর্ণ আবাদি ভূমি দখল করে রেখেছে। এরপর 2022 সালে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের আরও অঞ্চল দখল করে তারা। ইউক্রেনের অভিযোগ, ওইসব অঞ্চলে উৎপাদিত গমই কিনেছে বাংলাদেশি কোম্পানি, যেগুলোকে ইউক্রেন চোরাই গম হিসেবে অভিহিত করেছে। রাশিয়া ইউক্রেনের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, চোরাই শস্য বা গম বলতে কিছু নেই। যেসব অঞ্চল তারা দখল করেছেন সেগুলো আগে ইউক্রেনের অংশ ছিল, এখন এগুলো রাশিয়ার অংশ, আর এগুলো সারা জীবন রাশিয়ারই থাকবে। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নথির বরাতে জানিয়েছেন, নয়াদিল্লিস্থ ইউক্রেনীয় দূতাবাস বাংলাদেশকে এবছর এই ব্যাপারে একাধিক চিঠি দিয়েছে। সেগুলোতে বাংলাদেশকে রাশিয়ার থেকে 1,50,000 টন গম কেনা স্থগিত করার আহ্বান জানানো হয়েছে, যেগুলো রাশিয়ার কাভকাজ বন্দর থেকে বাংলাদেশ এসেছে। এ ব্যাপারে দিল্লিস্থ ইউক্রেনীয় রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পলিশকুকের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তিনি বার্তা সংস্থাটিকে বলেছেন, ঢাকা আমাদের চিঠির জবাব দেয়নি, এখন কিয়েভ বিষয়টিকে সামনে নিয়ে যাবে। তিনি জানিয়েছেন, তাদের গোয়েন্দা সূত্র জানিয়েছে রুশ কোম্পানি ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে গম কিনে সেগুলো রাশিয়ার গমের সঙ্গে মিশিয়ে এরপর সেগুলো রপ্তানি করেছে। তিনি বলেন, এটি একটি অপরাধ। আমরা আমাদের গোয়েন্দা তথ্য ইউরোপীয় ইউনিয়নের সহকর্মীদের জানাবো এবং তাদের যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানাবো। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের এই কূটনৈতিক দ্বন্দ্বের বিষয়টি এর আগে কখনো প্রকাশ্যে আসেনি। বাংলাদেশ ও রুশ মন্ত্রণালয় এ ব্যাপারে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। তবে এক বাংলাদেশি খাদ্য কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেছেন, যদি ইউক্রেনের অধিকৃত অঞ্চলে উৎপাদিত হয় তাহলে সেসব গম রাশিয়ার কাছ থেকে কেনার ক্ষেত্রে বিধিনিষেধ ও আরোপ করা আছে এবং বাংলাদেশে চুরি করা কোনো গম আমদানি করেনি। ইউক্রেনের দূতাবাস বাংলাদেশকে মোট 4টি চিঠি দিয়েছে। সেখানে তাদের অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল, কার্চ বন্দর এবং বার্দিয়াঙ্কস্থ থেকে যেসব জাহাজ এসব গম রাশিয়ার কাভকাজে নিয়ে গেছে সেগুলোর নাম ও রেজিস্ট্রেশন নাম্বারও প্রদান করা হয়েছে। এরপর 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত কাভকাজ থেকে এসব জাহাজ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কবে এগুলো বাংলাদেশে পৌঁছাবে সেসবের তারিখও দিয়েছিল ইউক্রেন। গত 11 জুন এক চিঠিতে ইউক্রেন বাংলাদেশকে সতর্কতা দিয়ে বলেছিল, যদি বাংলাদেশ এসব গম গ্রহণ করে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এছাড়া এসব গম কেনা মানবিক দুর্ভোগ বৃদ্ধি করে বলে চিঠিতে উল্লেখ করে তারা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র এনিটা হিপার রয়টার্সকে বলেছেন, ইউক্রেন যেসব জাহাজের নাম উল্লেখ করেছেন সেগুলোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। রাশিয়ার এক ব্যবসায়ী জানিয়েছেন, যখন এসব গম জাহাজে লোড করা হয় তখন এগুলো অরিজিন সম্পর্কে জানা খুব কঠিন, ফলে কেউ বুঝতে পারে না এসব গম রাশিয়া নাকি ইউক্রেন উৎপাদিত হয়েছে।